হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব এসটিজিটি সিলেবাসের যে ইতিহাস সাবজেক্ট, সে সাবজেক্টের প্রথম টপিক হলো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান। আর সে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদানের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা হলো সাহিত্যিক উপাদান, আরেকটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান এবং লাস্ট হলো বৈদেশিক বিবরণ। আমরা এক এক করে আলোচনা করব। তাহলে শুরু করছি। প্রথমে দেওয়া আছে শ্রেণীবিভাগ। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো লিখিত বা সাহিত্যিক উপাদান এবং অন্যটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। আবার প্রাচীন ভারতের যে প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে সেটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন লিপি, মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য। আমরা প্রথম আলোচনা করব সাহিত্যিক উপাদান নিয়ে। লিখিত সাহিত্যগুলি আলোচনা করতে গেলে আমাদের দেশীয় সাহিত্য ও ঐতিহাসিক সাহিত্য জানা প্রয়োজন, অর্থাৎ লিখিত সাহিত্যগুলি দেশীয় সাহিত্য এবং ঐতিহাসিক সাহিত্যের উপর নির্ভর করে। প্রথম দেখে নেব দেশীয় সাহিত্য হিসেবে কি কি আছে। আর্যদের আগমনের পর থেকে আলেকজান্ডারের আক্রমণকাল পর্যন্ত ইতিহাস জানার যে উপাদান সেটা হলো ধর্মাশ্রয়ী সাহিত্য। অর্থাৎ ধর্মাশ্রয়ী সাহিত্য থেকে আমরা আর্যরা যে ভারতে আগমন করেছিল এবং আলেকজান্ডার যে ভারত আক্রমণ করেছিল সেই ইতিহাসগুলো আমরা জানতে পারি একমাত্র ধর্মাশ্রয়ী সাহিত্য থেকে। তারপর হলো আর্যদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় পাওয়া যায় একমাত্র বৈদিক সাহিত্য, যেমন চতুর্বেদ, বেদাঙ্গ, সূত্র সাহিত্য ইত্যাদি। তৎকালীন ভারতের সামাজিক অবস্থা জানা যায় বৌদ্ধ ধর্ম গ্রন্থ যেমন আছে ত্রিপিটক, নিকায়, জাতক, দীপবংশ ইত্যাদি। দীপবংশ ও মহাবংশ থেকে সম্রাট অশোকের ও সিংহলের ইতিহাস জানা যায়। আপনাদের বলে রাখি, আজকের বিষয়ের উপরে যে নোটটা আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে, সেটা একদম টপিক অনুসারে সিরিয়াল মেনটেন করে একদম সিরিয়াল বাই সিরিয়াল খুব সুন্দর করে সাজানো আছে, আপনাদের সহজেই মনে থাকবে এই বিষয়টি। তারপর আছে ললিতা বিস্তার ও বৈপুল্য সূত্র থেকে বুদ্ধের জীবনী ও বৌদ্ধ ধর্মের নীতিগুলি জানা যায়। একটা হলো কি ললিতা বিস্তার এবং বৈপুল্য সূত্র, এগুলি থেকে আমরা বুদ্ধের জীবনী ও বৌদ্ধ ধর্মের নীতিগুলি আমরা জানতে পারি। জাতক গ্রন্থ থেকে বুদ্ধের পুনর্জীবনের বিবরণ পাওয়া যায়। এরপরে কিছু গ্রন্থের নাম আছে এবং সঙ্গে গ্রন্থাকারের নামও আছে যারা সেই রচনা করেছেন গ্রন্থটা, যেমন আছে গার্গীর সংহিতা, সেটা একটা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, কৌটিল্যের অর্থশাস্ত্র প্রভৃতি গ্রন্থ থেকে প্রাচীন ভারতের ইতিহাসের বহু মূল্যবান উপাদান পাওয়া যায়। কৌটিল্য আবার চাণক্য নামও পরিচিত বা বিষ্ণুগুপ্ত নামও পরিচিত। পতঞ্জলির মহাভাষ্য থেকে শুঙ্গ ও ব্যাকট্রীয় গ্রিকদের সম্বন্ধে জানা যায়। কালিদাসের রঘুবংশম থেকে চন্দ্রগুপ্তের রাজ্যসভার বিবরণ পাওয়া যায়। দীপবংশ, মহাবংশ ও জাতক ইত্যাদি বৌদ্ধ সাহিত্যগুলিও এক উল্লেখযোগ্য উপাদান। আমরা এ পর্যন্ত শেষ করলাম দেশীয় সাহিত্য। এখন আলোচনা করব ঐতিহাসিক সাহিত্য থেকে। পুরাণ হলো একটি ঐতিহাসিক সাহিত্য। পুরাণের সংখ্যা হলো মোট 18টি। এর মধ্যে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্মপুরাণ ও ভবিষ্যৎ পুরাণ, এই 5টি পুরাণ ইতিহাসের উপাদান হিসাবে পরিচিত।
রামায়ণ ও মহাভারত হল প্রথম মহাকাব্য। এটি ভারতীয় সাহিত্যের মধ্যে সর্বাধিক জনপ্রিয়। তারপর আছে কলহনের রাজতরঙ্গিনী। এটি দ্বাদশ শতকে রচিত হয়েছে, আর এটা কাশ্মীরের ইতিহাস নিয়ে রচিত হয়েছে। অর্থাৎ কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের রাজবংশাবলীর ইতিহাস পাওয়া যায়, আর এটা হলো প্রথম ঐতিহাসিক গ্রন্থ। ঐতিহাসিক উপাদান হিসাবে জীবন চরিতগুলি বিশেষ উল্লেখযোগ্য। আমরা দেখে নেব জীবন চরিতগুলি কি কি আছে। ভানভট্ট রচিত হর্ষচরিত, বিহলন রচিত বিক্রমাঙ্কদেব চরিত, সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত, বাগপতিরাজ রচিত গৌরবহ, পদ্মগুপ্ত রচিত নবসাহসাঙ্ক চরিত, জয়সিংহের রচিত কুমারপাল চরিত। আবার কুমারপাল চরিতটা হেমচন্দ্র রচনা করেছিলেন প্রভৃতি উল্লেখযোগ্য। বন্ধুরা, আমরা আজকে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার মধ্যে আসতে পারে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। এবার দেখে নেব দেশীয় সাহিত্যগুলো কি কি আছে। একটু আগে যদি আমরা পড়েছিলাম, তবে আমি এক নজরে এখানে মনে রাখার জন্য লিখে নিয়েছি। যেমন আছে বেদ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, জৈন ধর্মগ্রন্থ, এগুলো হলো আমাদের দেশীয় সাহিত্য। ঐতিহাসিক সাহিত্য হিসেবে আছে পুরাণ, মহাকাব্য, রাজবৃত্ত ও জীবনচরিত। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ হলো ঋগ্বেদ, আমরা সবাই জানি, আর সেটা রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দে। এরপরে আছে সাম, যজু ও অথর্ববেদ। এই তিনটা বেদ পরবর্তীকালে রচিত হয়েছে, সেটা রচিত হয়েছে খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দে। তারপর আছে বৈদিক সাহিত্য আছে। বৈদিক সাহিত্যের মধ্যে আছে কি ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ। জৈন সাহিত্যগুলি হল ভগবতী সূত্র ও মেরুতুঙ্গ। আবার প্রত্যেকটি বেদের ৪টি করে উপাদান আছে। একটি হলো সংহিতা, তারপর ব্রাহ্মণ, অরণ্যক এবং উপনিষদ। এগুলো হলো প্রত্যেকটা যে বেদের উপাদান, সেগুলো হলো এগুলা। ঠিক আছে। তারপর আছে আমরা যে নেক্সট যে উপাদান, সেটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। দেখে নিচ্ছি কি আছে। লর্ড কার্জনের আমলে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রতিষ্ঠা হয়েছিল। প্রশ্ন আসতেই পারে যে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রতিষ্ঠা কার আমলে হয়েছিল? উত্তর হবে লর্ড কার্জন। ভারতীয় প্রত্নতত্ত্ব আবিষ্কারের সঙ্গে হ্যামিল্টন বুকানন, প্রিন্সেপ কানিংহাম, জন মার্শাল, দয়ারাম সাহানি ও রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষ উল্লেখযোগ্য। বন্ধুরা, বলে রাখি, কানিংহাম হল ইংরেজ স্থাপত্য পরিদর্শক। তারপর আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমরা দেখে নেব প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে আমরা কি বুঝি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে প্রাচীন লিপি, মুদ্রা, শোধ ও স্মৃতিস্তম্ভগুলি বিশেষ উল্লেখযোগ্য। এর মধ্যে লিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা লিপি নিয়ে আলোচনা করব, দেখব কি আছে। লিপি থেকে রাজনৈতিক ঘটনা ও রাজাদের সম্পর্কে বহু তথ্য জানা যায়। যেমন কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালিপি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভলিপি, শক মহাক্ষত্রম রুদ্রদামনের জুনাগড় লিপি, সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, সম্রাট অশোকের একাধিক শিলা ও স্তম্ভলিপি থেকে মৌর্য সাম্রাজ্যের শাসন ও ধর্ম সংক্রান্ত বহু বিষয় জানা যায়।
তারপর দেখে নেব আবার বিদেশে প্রাপ্ত লিপি থেকেও জানা যায়, যেমন এশিয়া মাইনরে প্রাপ্ত ভুগাজকই শিলালিপি থেকে আর্যদের কথা জানা যায়। অর্থাৎ এটা হলো বৈদেশিক লিপি। তারপর আমরা দেখে নেব হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি, আইহুল নামক স্থানে রবকীর্তি রচিত চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর প্রশস্তি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা মুদ্রা নিয়ে আলোচনা করব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। সাহিত্য ও লিপির তথ্যাদি যাচাই করতে মুদ্রার গুরুত্ব অনেক। মুদ্রা কাল নিরূপণে সাহায্য করে। মুদ্রার মাধ্যমে শক, ব্যাকট্রিয় ও কুষাণদের ইতিহাস জানা যায়, খুবই ইম্পর্ট্যান্ট। অন্যদিকে মুদ্রার সাহায্যে মালব, মৈত্রক ও সাতবাহন রাজ্যের ইতিহাস জানা যায়। তারপর আছে ভারতে মুদ্রার প্রচলন ঘটে খ্রিস্টপূর্ব 7ম শতকে। রূপুর মুদ্রাকে কাঁসাপন বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ। আর মুদ্রাগুলি তাম্র, রৌপ্য ও স্বর্ণ মুদ্রা হিসাবে পরিচিত। এগুলি এরকম আলাদা আলাদা মুদ্রা ছিল, যেমন তাম্র মুদ্রা, রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রাও ছিল। আর্য যুগের মুদ্রা হলো মনা ও নিষ্ক। আর দেবপালের আমলে স্বর্ণ মুদ্রার বাংলায় প্রথম প্রচলিত হয়েছিল। তারপর দেখে নেব শোধ ও স্মৃতিস্তম্ভ বা স্থাপত্য ভাস্কর্য, অর্থাৎ খনন কার্যের ফলে যেগুলা পাওয়া গিয়েছে বা উদ্ধার হয়েছে সেগুলাকে বলা হয় স্থাপত্য ভাস্কর্য বা শোধ ও স্মৃতিস্তম্ভ। দেখে নেব কি আছে। প্রথমে শোধ স্থাপত্য ভাস্কর্য থেকে রাজনৈতিক ইতিহাস জানা না গেলেও শিল্প ও সংস্কৃতি, ধর্ম প্রবৃত্তির বিষয়ে জানা যায়। খনন কার্যের ফলে আবিষ্কৃত হয়েছে মেহেরগড় সভ্যতা, মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা, তক্ষশিলার নগর জীবন, সারনাথের স্তূপ, মথুরাই কনিষ্কের স্তূপ ইত্যাদি। অর্থাৎ এগুলি খনন কার্যের ফলে আবিষ্কৃত হয়েছে। এছাড়া আরও আবিষ্কৃত হয়েছে, আমরা দেখে নেব চানহুদারো, কালীবঙ্গান, লুথাল প্রভৃতি নগর। দক্ষিণ ভারতে নাগার্জুন কুন্ডা, অমরাবতী ইত্যাদি খনন কার্যের ফলে আবিষ্কৃত হয়েছে। আর উত্তর ভারতে পাটলিপুত্র, নালন্দা, কৌশাম্বী এগুলো আবিষ্কৃত হয়েছে। তারপর দেখে নেব, এখান থেকে 3টা প্রশ্ন করা হয়েছে। প্রাচীন ভারতীয় ইতিহাসের প্রধান নোঙ্গর বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদানকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? স্যার জন মার্শালকে। তারপর আছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের জনক হলেন আলেকজান্ডার কানিংহাম, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন আপনারা। তারপর পরবর্তী বিষয় হলো বৈদেশিক বিবরণ, অর্থাৎ ভারত সম্পর্কে বৈদেশিক লেখকরা বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন এবং গ্রন্থের মধ্যে ভারত সম্পর্কে বিভিন্ন তারা বিবরণ দিয়েছেন, সেগুলো আমরা বৈদেশিক বিবরণে পেয়ে যাব। দেখে নিচ্ছি কি কি আছে। প্রাচীন বিদেশি লেখকদের মধ্যে গ্রিক, রোমান, চীনা, তিব্বতীয়, মুসলিম প্রভৃতি অনেকেই ছিলেন। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তার ইস্তুরিয়া গ্রন্থ থেকে জানা যায় উত্তর পূর্ব পারস্য সম্রাট দায়াসুরের সাম্রাজ্যভুক্ত 20তম প্রদেশ ছিল এবং পার্শিকদের উত্তর পশ্চিম ভারত জয়ের বিশেষ
বিষয়ে হেরোডোটাসের পার্সিয়া গ্রন্থ থেকে জানা যায়। গ্রিক লেখক কার্টিয়াস, ডায়াডোরাস, মেগাস্থিনিস এবং রোমান লেখক আরিয়ান, প্লুটার্ক, ডিওনিওসাস প্রমুখদের গ্রন্থ থেকে আলেকজান্ডারের প্রথম ভারত আক্রমণের কথা জানা যায়। জাস্টিনের এপিটুম নামক গ্রন্থ থেকেও আলেকজান্ডারের কথা জানা যায়। পলিবায়াসের জেনারেল হিস্টোরি নামক গ্রন্থ থেকে ব্যাকট্রীয় গ্রিকদের কথা জানা যায়। খুবই ইম্পর্ট্যান্ট, প্রশ্ন আসতে পারে জেনারেল হিস্ট্রি নামক গ্রন্থের লেখককে। উত্তর হবে পলিবায়াস। তারপর আছে রোমান লেখক প্লিনির ন্যাচারাল হিস্ট্রি একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এছাড়া টলেমির ভূগোল ও প্লিনির খনিজ ও অরণ্য সম্পদ সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। সেকুলাসের দূত মেগাস্থিনিসের ইন্ডিকা নামক গ্রন্থ থেকে মৌর্য যুগের ভারতীয় ইতিহাসের কথা জানা যায়। ভারতীয় অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থার সম্পর্কে মূল্যবান তথ্য পরিবেশন করেন লেখক খ্রিস্টীয় অজ্ঞাতনামা তার পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি গ্রন্থে বিশেষভাবে আলোচনা করেছেন। অর্থাৎ ভারতীয় অর্থনৈতিক এবং ভৌগোলিক অবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য পরিবেশন করেছেন কে? লেখক খ্রিস্টীয় অজ্ঞাতনামা। তার কোন গ্রন্থে আলোচনা করেছেন? পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি গ্রন্থে। আর উনি ছিলেন গ্রিক নাবিক। চীনা পরিব্রাজক ফা হিয়েনের বিবরণীতে গুপ্ত যুগের পরিচয় পাওয়া যায়। ফা হিয়েনের বিখ্যাত গ্রন্থ হল ফুকু কিং। আবার ইউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। প্রশ্ন আসতে পারে ইউয়েন সাং কার আমলে ভারতে আসেন? উত্তর হবে হর্ষবর্ধনের রাজত্বকালে বা হর্ষবর্ধনের আমলে। ইউয়েন সাংয়ের বিখ্যাত গ্রন্থ হল সি ইউ কি। ইৎসির নামও উল্লেখযোগ্য, অর্থাৎ ইৎসিও ভারতে এসেছিলেন। চৈনিক ঐতিহাসিক সুমাফিয়েন তার ইতিহাস নামক গ্রন্থে ভারত সম্পর্কে মূল্যবান তথ্য পরিবেশন করেন। আর সুমাফিয়েনকে চীনের হেরোডোটাস বলা হয়। মনে রাখবেন আপনারা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। তারপর আমরা দেখে নেব তিব্বতীয় গ্রন্থাগার তারানাথ ভারতের বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিবরণ দিয়েছেন। আবার আরব পর্যটক মুসলমান লেখক আল-বিরুনি অষ্টম শতকে ভারতে আসেন। তার বিখ্যাত গ্রন্থ হল তহক-ই-হিন্দ। খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে প্রিভিয়াস ইয়ারে এসটিজিটি পরীক্ষার মধ্যে গত বছরে যে প্রশ্নগুলো হয়েছিল, অর্থাৎ যতগুলা পরীক্ষা হয়েছিল, এখান থেকে এই আজকের টপিক থেকে যে প্রশ্ন এসেছে এখানে আমি সবগুলা একসঙ্গে লিখে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি কী কী প্রশ্ন এসেছে পরীক্ষায়। প্রথম হলো জীবন চরিতগুলি হলো ঐতিহাসিক সাহিত্য। আর্যদের গতিবিধি জানা যায় বুগাজকই শিলালিপি থেকে। ন্যাচারাল হিস্ট্রির লেখক হলেন প্লিনি, আর উনি ছিলেন রোমান পর্যটক। রামচরিত গ্রন্থের লেখক হলেন সন্ধ্যাকর নন্দী। সাহিত্যিক উপাদানের অতিরিক্ত পরিশিষ্ট হল বৈদেশিক বিবরণ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভারত স্মরণীয় ধর্মীয় অসন্তোষের জন্য। ভারতের প্রাচীনতম সাহিত্য হল ঋগ্বেদ। ভারতের প্রত্নতত্ত্বের জনক হলেন আলেকজান্ডার কানিংহাম। কাশ্মীরের ইতিহাসের একটি নির্ভরযোগ্য বিবরণ হল কলহনের রাজতরঙ্গিনী। আদিপূর্বে
ভারতীয় প্রত্নতত্ত্বের উপাদান কয়টি? 3টি। ভারতীয় ইতিহাসের পুরাণ কয়টি? 18টি। মুদ্রাসমূহ খুবই গুরুত্বপূর্ণ উপাদান কিসের জন্য? ব্যাকটেরিয়দের ইতিহাস জানার জন্য।